হ্যালো এভরিওয়ান, আমি কৃত্তিকা। এখন রয়েছি জার্মানির মিউনিক এয়ারপোর্টে। এয়ারপোর্টের যেদিকে রয়েছি যাব ঠিক অপর দিকে, তাই একদম নিচে গিয়ে একটা ট্রেন ধরে চলে গেলাম অপর দিকের এয়ারপোর্টটায়। আজ 14ই মে, স্থানীয় সময় সকাল 9টা। আমরা 13ই মে সন্ধেবেলা কলকাতা থেকে দিল্লি আসি এবং দিল্লি থেকে রাত 2টোর সময় ফ্লাইটে চেপে আমরা চলে আসি জার্মানির মিউনিক এয়ারপোর্ট। জার্মানিতে নামার কিছুক্ষণ আগে যে টাইম জোনের ওপর ফ্লাইটটা ছিল সেই সময় অনুযায়ী কিন্তু আমরা একবার ব্রেকফাস্ট করে নিয়েছি, কিন্তু মিউনিক এয়ারপোর্টে নেমে দেখলাম সেখানে তখনও 7:30-8টা বাজে। আর ততক্ষণে কিন্তু আমাদের খিদেও পেয়ে গেছে, তাই একই দিনে দ্বিতীয়বার ব্রেকফাস্ট করলাম। আমাদের এবারের ট্রাভেলটা অনেকটাই সময় সাপেক্ষ ছিল, লে ওভারও অনেক বেশি ছিল। সেই কারণে আমি রনোর জন্য এই ধরনের অ্যাক্টিভিটি ক্যারি করছিলাম সঙ্গে। ভেবেছিলাম দু একটা খেলনাও নেব, কিন্তু খেলনাতে ব্যাগ অনেক বেশি ভারী হয়, আর কেবিন ব্যাগ যত ভারী করব তত নিজেদেরই কষ্ট। তাই ভাবলাম এরকম পাতলা পাতলা যদি অ্যাক্টিভিটি বুক নিই তাহলে হয়তো জায়গাও কম লাগবে, ব্যাগ ভারীও কম হবে। রণ যেখানে আঁকা শিখতো, ওর ম্যাম একটা খাতায় ওকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে দিয়েছিল, এবং যেগুলো আমার ভীষণ কাজে এসেছে এই গোটা ট্রাভেলে। এইরকম 2টো কন্টেনার ভর্তি নিমকি আমি নিয়ে যাচ্ছি। একটায় আছে আমার শাশুড়ি মায়ের হাতের বানানো নিমকি, আর একটায় আছে আমার মায়ের হাতের। ওই ছোট্ট টিফিন বক্সটা করে অল্প একটু নিমকি রণ সাথে রাখে, মাঝে মধ্যে দেখি পকেট থেকে বার করে খাচ্ছে। মিউনিক এয়ারপোর্টে আমাদের লেওভার ছিল 10 ঘন্টা, কিন্তু সেটা গিয়ে দাঁড়ালো 11.5 ঘন্টার মতো, কারণ ওদের কোনো এক স্টাফের শরীর অসুস্থ ছিল, যে কারণে ওদের ডিলে হচ্ছিল। টানা 5-6 ঘন্টা বসে থাকার পর আবার খিদে পেয়ে গেল, কিন্তু রণ আর দীপ তখন বেঘোরে ঘুমাচ্ছে। আমার কিছুতেই ঘুম আসছে না, কারণ এতগুলো ব্যাগ আছে প্লাস রণও আছে, সবাই একসাথে ঘুমিয়ে পড়লে তো মুশকিল। ফ্লাইটটা ডিলে হয়ে গেল রণ, এখনও কিছুক্ষণ তোমাকে বসে থাকতে হবে এখানে, ঠিক আছে? আধ ঘন্টা মতো ডিলে হয়েছে। কেন কেন আমাদের যেতে দিচ্ছে না বলছি? বলো। কারো একটা শরীর খারাপ হয়েছে, ওকে ওর একটা কেউ নিয়ে যাবে, ওর আসতে দেরি লাগছে। আচ্ছা, পরিষ্কার করবে, তেল করবে, এগুলো করবে না। লোক এসে বসেছে এবং শুয়েছে ঢাকা নিয়ে। এগুলো সব পরিষ্কার করবে, হ্যাঁ, তার জন্য সময় লাগে, কিন্তু তার থেকেও বেশি সময় লাগছে কারণ একজনের শরীর খারাপ হয়ে গেছে, তাই জন্য। বুঝেছো? আমাদের ওয়েট করতে হবে। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? একদম বাড়ি থেকে বেরোনোর 1.5-2 ঘন্টা আগে আমার শাশুড়ি মা এই লুচি আলু ভাজাটা বানিয়েছিল, আর আমি ওই একদম লুচির মধ্যে আলু ভাজা ভরে রোল করেই এনেছি যাতে খেতে সুবিধা হয়। আমরা 10টায় ব্রেকফাস্ট করেছিলাম, আর এখন বাজে 2:30-3টে মতো। এটা ওই লাঞ্চই হয়ে গেল আমাদের। এই ইন্টারন্যাশনাল ট্রাভেলের সময় খুব একটা খাবার সঙ্গে রাখতে লাগে না, কারণ ফ্লাইটে এত খাবার দেয় যে খেয়ে শেষ করে ওঠা যায় না। তবে যদি লেওভার বেশি থাকে আর বাচ্চা সঙ্গে থাকে তাহলে আমার মনে হয় অল্প কোনো খাবার সঙ্গে রাখাটা খুবই দরকার। যদিও এয়ারপোর্টে বা বাইরে সব জায়গাতেই সব রকম খাবারই অ্যাভেলেবেল, কিন্তু বাড়ির খাবারের সাথে তো কোনো কিছুরই তুলনা হয় না। আর এমনও হতে পারে ফ্লাইটে যে খাবার দিল সেটা বাচ্চার পছন্দ হলো না, সেক্ষেত্রে সঙ্গে খাবার থাকলে অনেক সুবিধা হয়। তবে রণ অবশ্য ফ্লাইটে দেওয়া প্রত্যেকটা খাবারই খেয়েছে, কারণ তাতে ঝাল কম ছিল। আর যেহেতু বাড়ির খাবারের মতো একঘেয়ে নয়, নিত্য নতুন খাবার বাচ্চাদের সবসময় পছন্দের তালিকায় থাকে। ফাইনালি আমরা চেপে গেছি মিউনিক টু ক্যালগেরির ফ্লাইটে। এটাতেও সময় লাগবে ওই 10 ঘন্টা মতনই। এই ফ্লাইটের সিট অ্যারেঞ্জমেন্টটা ছিল দুপাশে 2টো করে আর মাঝখানে 4টে করে সিট। আমরা একপাশে 2টো সিট সিলেক্ট করেছিলাম, যেহেতু উইন্ডো সিট রাখতে চেয়েছিলাম রণর জন্য, তাই ওই 4টে সিটের মধ্যে একটা সিট আবার বুক করেছিলাম একদম পাশাপাশি। তো প্রথমে রণ বললো আমি একা বসবো ওখানে, তো সেখানেই বসেছিল। কিন্তু বাচ্চাকে তো আর ওরমভাবে একা বসতে দেওয়া যাবে না, পাশে একজন বড় অ্যাডাল্ট কাউকে বসতে হবে, তাই ওকে আবার ওর বাবার পাশে দিয়ে আমি ওই জায়গাটায় বসলাম। এরপরে হাতে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি একটা বাংলা সিনেমা খুলে কম্বল মুড়ি দিয়ে দেখতে বসলাম। সিনেমাটা খুব একটা যে ভালো তা নয়, তবে সময় কাটানোর জন্য ওই ঠিকঠাক। এরপর চলে এলো আমাদের খাবার। 2 রকম অপশান ছিল, হয় চিকেন রাইস না হলে পাস্তা। আশেপাশের আইটেমগুলো একই থাকবে, মেন কোর্সটা পাল্টে যাবে। এই পুরো ট্রাভেলটায় সব থেকে যদি কেউ আনন্দে ছিল সেটা হলো রণ, কারণ পড়াশোনা নেই, বাড়ির একঘেয়ে খাবার নেই, মায়ের বকাঝকা নেই, কিছুই নেই, শুধু আছে সুন্দর সুন্দর খাবার, জানলা দিয়ে দারুণ দৃশ্য, সামনে ফেভারিট মুভি। খাওয়া দাওয়ার পরে চারিদিক অন্ধকার, কেউ সিনেমা দেখছে, কেউ ম্যাপ দেখছে, কেউ ঘুমাচ্ছে। এখন তো কোনোভাবেই জানলা খোলা যাবে না, বাইরে প্রখর রোদ। মিউনিকে আমরা বিকেল 5:30টার সময় এই ফ্লাইটটায় চেপেছি। হিসেব মতো এখন বিকেল বা সন্ধে হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা যত ক্যালগেরির দিকে এগিয়ে যাচ্ছি তত যেহেতু পিছিয়ে যাচ্ছি, তাই টাইমটা কিন্তু এগোনোর বদলে আরও পিছিয়ে যাচ্ছে। কিছুক্ষণ ঘুমিয়ে ওঠার পর দেখলাম অর্ধেক রাস্তা এসেছি, এখন আমরা গ্রিনল্যান্ডের ওপরে আছি। এখনও অর্ধেকটা রাস্তা আমাদের ট্রাভেল করতে হবে। আর 3-4 ঘন্টা পর আমরা ল্যান্ড করব। নামার আগে লাস্ট এই পিৎজাটা দিয়ে গেল, আমি তো খাইনি, পেটে আর জায়গা নেই। রণ একটা বিশাল ঘুম দিয়ে উঠে পিৎজাটা চোখের সামনে দেখে বলছে, মা দেখেছো ওরা কত ভালো, আমাকে পিৎজা দিয়ে গেছে। আমি শুধু মনে মনে চাইছিলাম ওর পেটটা যেন ঠিক থাকে।
ওপর থেকে দেখতে পাচ্ছি ক্যালগেরি শহরটাকে। এবার নামার সময় হয়ে গেছে, কিন্তু জানি না কেন, হয়তো রানওয়ে ফাঁকা পাচ্ছিল না বা অন্য কোনো কারণ হবে, অনেকক্ষণ আকাশে ঘোরার পরে তারপর আমরা ল্যান্ড করলাম। ওখানে আমাদের এক্সট্রা আরও আধ ঘন্টা চলে গেল। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি, কিন্তু এরপরে অনেক কাজ আছে। এখন আমরা লাগেজ নেব, তারপরে আমাদের ইমিগ্রেশন হবে, তারপরে গিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব হোমস্টেতে। ক্যালগেরিতে এখন স্থানীয় সময় সন্ধে 8টা, তারিখ হলো 14ই মে। আমরা 13 তারিখ মানে 13ই মে ভারতীয় সময় দুপুর 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এই মুহূর্তে ভারতীয় সময় দেখে হিসেব করলে বোঝা যাবে যে টোটাল আমরা 40 থেকে 42 ঘন্টা ট্রাভেল করে ফেলেছি, কিন্তু আমরা 14 তারিখেই পড়ে আছি। যেহেতু টাইম জোন পিছিয়ে গেছে, তাই আমরাও পিছিয়ে গেছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখলাম একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বীভৎস ঠান্ডা। আমরা যেমনটা ভেবেছিলাম তার থেকেও ঠান্ডা। গাড়ির ভেতরে ঢুকে শান্তি পেলাম। অবশ্য গাড়ি থেকে নেমেই তো আবার হোমস্টেতে ঢুকে যাব। প্রথম 7 দিনের জন্য আমরা ইন্ডিয়াতে বসেই এয়ারবিএনবি একটা হোমস্টে বুক করেই এসেছি, যাতে ওখানে থেকে আমরা ঘর ভাড়া খুঁজতে পারি। যে কোনো জায়গার এয়ারপোর্ট শহর থেকে একটু দূরেই হয়, তবে আমাদের কলকাতাটা তেমন নয়। এমনিতেই ক্যানাডার লোক সংখ্যা অনেক কম, জায়গা অনেক বেশি, তাই বড্ড ফাঁকা ফাঁকা লাগে চারিদিক। প্রথম যখন টরন্টোতে আসি তখন দেখি রাত 9টা 9:30 অবধি সূর্যের আলো রয়েছে সামারের সময়। তখন ভীষণ অবাক হয়েছিলাম, তারপরে জানলাম এখানে এমনটাই হয়। এই হলো আমাদের হোমস্টে। আগামী 7 দিনের জন্য আমরা এখন এখানেই থাকবো। সব ব্যাগ এখন নামাইনি ওপর থেকে, 2টো ব্যাগ নামিয়েছি যেটাতে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে। বাকি ঘরটা তো আমি পরে ঘুরে দেখাবোই। জাস্ট একটা বেডরুম আর ডাইনিংয়ের একপাশে রান্না করার জায়গা আর একপাশে বসার জায়গা। এটা হলো বেসমেন্ট। এখানে বেসমেন্ট কনসেপ্ট খুব প্রচলিত, মানে মাটির নিচে ঘর। এখানে তো এখন 7 দিন আছি, একদিন ভালো করে ভিডিও করে তোমাদের দেখাবো। ব্যাগ থেকে টিফিন বক্সগুলো বার করে দিলাম, যাতে করে খাবার এনেছিলাম। আমি আর রণ এসেই গরম জলে স্নান করে নিলাম। দীপ গেল কাছের একটা মার্কেটে, যেখান থেকে দৈনন্দিন কিছু জিনিস আনতে, যেমন এই ব্রেড, বাটার, পেঁয়াজ, আলু, ডিম। আমি সঙ্গে করে আতপ চাল আর ঘি এনেছি, অন্তত একটু আলু পাওয়া গেলে আলু সিদ্ধ ভাত খাওয়া যাবে। এই কারণেই আমরা হোমস্টে বুক করেছিলাম হোটেলের বদলে, যাতে নিজেদের ইচ্ছা মতো রান্না বান্না করে খেতে পারি। বিশেষ করে যেহেতু রনও আমাদের সঙ্গে রয়েছে। এই এক বাক্স আতপ চাল এনেছি, কদিন চলবে জানি না। এইবার একটু চালেতে আলুতে সিদ্ধ করে নেব। এই হোমস্টেটায় প্লেট, বাটি, রান্না করার ফ্রাইং প্যান, স্প্যাচুলা, নুন চিনি সমেত আরও কিছু মশলাপাতি, তেল, এই সবই ছিল। আমাকে আপাতত ব্যাগ থেকে সেরকম কিছুই বার করতে হয়নি, চাল আর ঘিটা ছাড়া। এখানে তো এইরকম কুক ওভেন ব্যবহার হয়, যেখানে কোনো গ্যাসের দরকার হয় না। এটাতে একটা সুবিধা হয়, আগুন লেগে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। অতিরিক্ত ঠান্ডার জন্য এখানে বাড়ির দেওয়ালের ভেতর এবং বাইরের অংশতে কাঠ লাগানো থাকে, যে কারণে একবার যদি কোথাও আগুন লাগে তাহলে গোটা বাড়ি পুড়ে যেতে বেশিক্ষণ লাগবে না। ভাতটা আর আলুটা এখনও সিদ্ধ হয়নি, এদিকে রনও ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম ওকে 2টো ডিমের পোচ করে দিই, আর ওই দীপ ক্রসেন এনেছে বাজার থেকে, ওইটা একটা দিয়ে দিই। তাহলে ওর পেটটাও ভরে যাবে, আরও যদি ঘুমিয়েও যায় আমার আর খারাপ লাগবে না। এরকম আগেও অনেকবার হয়েছে, না খেয়েই ঘুমিয়ে গেছে। এই ছোট্ট মতো একটু সর্ষের তেল এনেছি, এটা ছাড়া যেন কোনো রান্নাই আমার সম্পূর্ণ হয় না। আলু ভাতেতে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধ না হলে ওটাকে আলু ভাতে মনেই হয় না। সত্যি কত দাবি আমাদের জীবনে, এটা ছাড়া ওটা হবে না, ওটা ছাড়া সেটা হবে না, এই চাই তাই চাই। এই চাওয়া পাওয়ার মধ্যে আমরা এমনভাবে আটকে গেছি, এখান থেকে বেরোনো খুব মুশকিল। দীপ বলল পোচ বা অমলেট কোনোটাই খাবে না, তাই আমাদের দুজনের জন্য বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে ডিমের ভুর্জি বানালাম। রনও খাবারটা খেয়েই বিছানায় গিয়ে শুয়ে পড়েছে আর ঘুমিয়েও গেছে। আর আমাদের দুজনের খেতে আজকে অনেকটাই রাত হয়ে গেল। মায়ের হাতের বানানো ঘি গরম ভাতে আহা! এই 2 দিন যা খাবার খেয়েছি, তারপরে এই ভাতটা অমৃতের থেকেও অনেক বেশি। বাঙালি যতই বাইরের খাবার খাক, 2 দিন পর থেকেই ভাতের খোঁজ শুরু হয়। রাতে শোয়ার আগে ডিশওয়াশারটা ভর্তি করে বাসনগুলো দিয়ে দিলাম, কারণ এখানে তো লিমিটেড বাসন, কালকে আবার রান্না করতে খেতে তো লাগবেই। আর শরীর চলছে না, এবার বিছানায় শুলেই ঘুম। আজকের মতো এলাম, তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভ্লগে। গুড নাইট।